সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, খুলনার গণমানুষের প্রিয় নেতা মিয়া গোলাম পরোয়ার ভাই উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান বক্তা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সুধী সমাবেশ এবং বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ত্রাস, দুর্নীতি, অপশাসন, গুম, খুন, হত্যার কবল থেকে সদ্য মুক্তির প্রয়াস বাংলাদেশ আমরা যেভাবে পেয়েছি, এই বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করার ক্ষেত্রে জামাত ইসলামী দেশে দেশে যোগ্য নেতৃত্ব সাপ্লাই দিচ্ছে। সেই মোতাবেক আমরা মুক্তাগাছার গণমানুষের জন্য একজন যোগ্য নেতা, সৎ নেতা, শিক্ষিত নেতা, দুর্নীতি মুক্ত একজন যোগ্য নেতৃত্ব আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মতিউর রহমানকে উপহার দিচ্ছি আপনাদের জন্য। মুক্তাগাছাবাসী, এই এলাকার নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে যে বিষয়টি উচ্চারণ হয়, এখানে কোনো উন্নতি নেই, অগ্রগতি নেই, ন্যায় ইনসাফ নেই, শিক্ষা নেই। সেই জায়গাটি যদি মুক্ত করতে চান আপনারা, আগামী দিনে জামাত ইসলামের উদ্যোগকে আপনারা সাফল্যমণ্ডিত করতে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ভাইকে আপনারা সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমি আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ অনুরোধ রাখতে যাচ্ছি, এই বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে একটি বাংলাদেশ। জামাত ইসলামী সেই রক্তের তালিকায় আরো যদি দিতে হয়, সেজন্য প্রস্তুত আছি তো আমরা। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমির, ময়মনসিংহ ৬ ফুলবাড়ী আসনের এমপি জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, সংগ্রামী কর্মী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ এবং সালাম পেশ করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, এই মুক্তাগাছা হচ্ছে শহীদ মঞ্জুরুল কবিরের রক্তে রঞ্জিত মুক্তাগাছা। আমরা আগামীতে ইনশাআল্লাহ এই শহীদের রক্তের ঋণ শোধ করতে চাই। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে সংসদে পাঠিয়ে মুক্তাগাছাবাসী ইনশাআল্লাহ এই রক্তের ঋণ শোধ করবে। সংগ্রামী ভাইয়ের আমার, আগামীতে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে আমাদেরকে। প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে এই দাওয়াত পৌঁছে দিয়ে আমাদের এই সংগ্রামকে সুসংহত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী আমির জনাব আব্দুল করিম, জননেতা জনাব আব্দুল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি
আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় মুক্তাগাছাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী মুক্তাগাছাবাসী, আমরা বিগত 53 বছর যাবৎ বাংলাদেশে যে বৈষম্যের রাজনীতি দেখছি, বৈষম্যের শাসন নীতি দেখছি, যে স্বাধীনতার যে ঘোষণা ছিল সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এই তিনটি ঘোষণাকে যদি আমরা বাংলাদেশের মানুষের জন্য প্রয়োগ করতে চাই, তাহলে বাংলাদেশে জামাত ইসলামীর বিকল্প আর কোনো দল নেই। কারণ ইতিমধ্যেই যেই সমস্ত দলের ক্ষমতায় তারা ছিলেন এবং আসতে চান, তারা অতীতে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার বাকি রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। তাই আসুন আগামীর নির্বাচনে জামাত ইসলামীর প্রার্থীকে বিজয়ী করে বাংলাদেশে সাম্য, সামাজিক ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মাত্র 9 নং কাশিমপুর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে পৌঁছেছে। আজকের সম্মেলনের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই। আমাদের মাঝে 3 নং তারাডি ইউনিয়ন থেকে আরেকটি বিশাল মিছিল আমাদের সমাবেশ স্থলে এসে পৌঁছেছে। তাদেরকেও আজকের এই কর্মী সম্মেলনের পক্ষ থেকে স্বাগত জানাই। নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডাক্তার সামিউল হক ফারুকী। ডক্টর সামিউল হক ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মুক্তাগাছা উপজেলার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হক, আজকের এই ঐতিহাসিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মঞ্চ প্রবিষ্ট আজকের এই সম্মেলনের প্রধান বক্তা, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক, সংগ্রামী সেক্রেটারি
মুক্তাগাছা মাটি মানুষের নেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল সহ মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী এবং আমার একান্ত প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহর শুকরিয়া যে আমরা 5ই আগস্ট অনেক রক্তের বিনিময়ে, প্রায় 2000 লোকের শাহাদাতের বিনিময়ে, 30,000 লোকের আহত হওয়ার বিনিময়ে আমরা স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশকে একটি মুক্ত স্বাধীন দেশে পরিণত করতে পেরেছি। তাই আমার বক্তব্যের শুরুতেই আমি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা দেখেছি দীর্ঘ 15টি বছর এই বাংলাদেশে এক নায়কের শাসন চলেছে। এখানে চলেছে আধিপত্যবাদী কর্তৃত্ববাদী শাসন। এখানে গণতন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল, মানুষের ভোট এবং ভাতের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল, এদেশের অর্থনীতিকে লুটপাট করে নিঃশেষ করে দেওয়া হয়েছিল, মানুষের কোনো অধিকারই এখানে ছিল না। আমরা দেখেছি গণতন্ত্রের দোহাই দিয়ে স্বৈরাচারী সরকার দিনের ভোট রাতে করেছে, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে নাটক করে জবরদস্তি করে ক্ষমতায় আসীন ছিল। সংগ্রামী বন্ধুগণ, আল্লাহর মেহেরবানিতে 5ই আগস্ট একটি গণবিপ্লবের মাধ্যমে আমরা সেই স্বৈরাচারী জগদ্দল পাথরকে জাতির ঘাট থেকে নামাতে সক্ষম হয়েছি। আমাদের বিশ্বাস আগামীতে নির্বাচন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ, একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনই হবে আশা করছি আমরা ইনশাআল্লাহ। আমরা আশা করছি আর দিনের ভোটটা তো হবে না, আমরা আশা করছি আমরা যার ভোট তারা নিজেরাই দিতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আগামী বাংলাদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, লুটপাট মুক্ত বাংলাদেশ গড়ার, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ার একটি সুযোগ তৈরি হচ্ছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি শোষণ মুক্ত, একটি দুর্নীতিমুক্ত, একটি ইনসাফ ভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ আমাদেরকে নিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আগামী দিনে এই মুক্তাগাছায় আমরা যে সমাজ বিনির্মাণ করতে চাই, যে ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করতে চাই, তার কাণ্ডারি আপনাদের আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন। আমি আপনাদেরকে আবেদন জানাবো, আগামী দিনে যে ভোট দেওয়ার পরিবেশ আমাদের তৈরি হবে, যুব সমাজকে আমি আহ্বান জানাতে চাই, যারা ভোটার হও এই পর্যন্ত ভোট দিতে পারেন নাই, আগামী দিনে ইনশাআল্লাহ ভোটের সুযোগ তৈরি হবে। যার ভোট তিনিই দেবেন, যাকে খুশি তাকেই দিবেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মুসলমান কি যাকে খুশি তাকে ভোট দিতে পারে না? মুসলমানকে ভোট দিতে হবে ইসলামের পক্ষে, এটি মুসলিমদের ইমানি দায়িত্ব। এই জন্য আগামী দিনে ইসলামের পক্ষে রায় দেওয়ার যে সুযোগ আমাদের তৈরি হচ্ছে, আগামী দিনে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারকে আমাদের সুযোগ হচ্ছে। সেক্ষেত্রে মুক্তাগাছাবাসীকে আমি আহ্বান জানাতে চাই, এই সুযোগকে কাজে লাগিয়ে ইসলামের পক্ষে আপনাদের রায় দিতে হবে। আপনারা কি রাজি আছেন? সুতরাং আমি আবেদন জানাতে চাই যে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকনকে আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে মুক্তাগাছার মাটি মানুষের উন্নয়নের জন্য আপনারা কাজ করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে একটি ইসলামী সঙ্গীত আর ইসলামী সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। জননেতা মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সংগ্রামী জননেতা, বারবার কারা নির্যাতিত নিপীড়িত জননেতা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া অধ্যাপক গোলাম পরওয়ার, সম্মানিত প্রধান বক্তা, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মতিহারের সবুজ চত্বর শহীদের পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, শহীদ শামসুজ্জোহা হলের সাবেক নির্বাচিত ভিপি, সম্মানিত আমাদের মুক্তাগাছার গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, লেখক, আমাদের সকলেরই হৃদয়ের স্পন্দন অ্যাডভোকেট মতিউর রহমান আকন, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা প্রধান বক্তা এবং প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। এদেশের দামাল ছেলেদের নেতৃত্বে 17.5 বছরে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে 5 আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী ভাইরা আমার, আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমরা মত প্রকাশের সুযোগ পেয়েছি, আমরা সভা সমাবেশের সুযোগ পেয়েছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই বিগত 17.5 বছরে সবচাইতে নির্যাতিত নিপীড়িত মজলুম দল। জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ আমাদের অত্র এলাকার কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামারুজ্জামান সহ 11 জন নেতাকে ফাঁসি দিয়ে জেলে পুরে এবং বাইরে নির্মম নিপীড়ন করে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সারা বাংলাদেশের ওয়ার্ড অফিস পর্যন্ত সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। জামাত ইসলামী বাংলাদেশের 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশের এই 17.5 বছরে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, ব্যবসা ছাড়া করা হয়েছে। তারা মানবেতর জীবন যাপন করেছে। এই 17.5 বছরে বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে 20,000-এর অধিক মামলা দিয়ে নির্মম নিপীড়ন চালানো
হয়েছে, জামাত ইসলামের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে, এমনকি জামাত ইসলামীকে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছিল। বন্ধুরা আমার, আওয়ামী লীগ তারা মনে করেছিল নির্মম নিপীড়ন করে, গুম করে, খুন করে, নিষিদ্ধ করে, নিবন্ধন কেড়ে নিয়ে হত্যা করে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কিন্তু ওই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা এখনো গর্তে লুকিয়ে আছেন, আমরা তাদেরকে মুক্তাগাছার এই ময়দানে জনসমুদ্রের দিকে তাকানোর জন্য আমি অনুরোধ করছি। আজকে এই পরিস্থিতি কেন? নতুন বাংলাদেশের দাবিদার অনেকেই 5ই আগস্টের আন্দোলনে জামাত ইসলামীর অবদান নিয়ে জামাত কথা বলে না। 5ই আগস্টের আন্দোলনে শিবিরের অবদান নিয়ে ইসলামী ছাত্র শিবির কথা বলে না। কিন্তু যারা সমন্বয়ক, যারা 5ই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যারা নতুন বাংলাদেশে বিনির্মাণে ভূমিকা পালন করেছেন, তারাই জামাত শিবিরের অবদান সম্পর্কে সজাগ এবং সচেতন আছেন। সংগ্রামী ভাইরা আমার, যেহেতু জামাত ইসলামী বাংলাদেশ 17.5 বছর জুড়ে নির্মম নির্যাতনের মুখেও ওই আওয়ামী লীগ ফ্যাসিস্ট অপশক্তির কাছে মাথা নত করে নাই, সুতরাং নতুন বাংলাদেশের জন্য জামাত ইসলামীর ব্যাপারে আগ্রহের জায়গা তৈরি হয়েছে। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে বেশি নিপীড়িত রাজনৈতিক শক্তি, যেহেতু ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগের মাধ্যমে সবচেয়ে নিপীড়িত ছাত্র সংগঠন, সুতরাং জামাত শিবিরের প্রতি এদেশের জনগণের আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে। জামাত ইসলামী যেমনি ভাবে অন্যায়ের কাছে আপোষ করে নাই, তেমনি ভাবে জামাত ইসলামী দুর্নীতির কাছে আপোষ করে নাই, সন্ত্রাসের সাথে আপোষ করে নাই, চাঁদাবাজের সাথে আপোষ করে নাই, অনিয়মের সাথে আপোষ করে নাই। আমাদের 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, 2 টাকার দুর্নীতিও তারা করেননি। জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে, মাওলানা মতিউর রহমান নিজামীর পক্ষ থেকে সংসদে বলা হয়েছিল, ইসলামী ছাত্র শিবির যদি কারো উপরে আগে আক্রমণ করে থাকে রাজনীতি করব না, সংসদ থেকে পদত্যাগ করব। সেই চ্যালেঞ্জ তিনি নিয়েছিলেন, এর জবাব কেউ দিতে পারেন নাই। আজকে পর্যন্ত সেই জবাব কেউ দিতে পারেন নাই। আমাদের ছাত্রদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে দুর্নীতি মুক্ত নেতৃত্বকেই তারা বেছে নেবেন ইনশাআল্লাহ। আগামী দিনে সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে, চাঁদাবাজি করবে না, চ্যালেঞ্জ দিয়ে জনগণের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবে। এই ধরনের নেতৃত্বই আগামী দিনের মুক্তা আমাদের এই উপজেলা বেছে নেবে, মুক্তাগাছা, এবং সাথে সাথে বেছে নেবে বাংলাদেশের জনগণ। সুতরাং আগামী দিনের শহীদের স্বপ্ন পূরণে আসুন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে সামনে রেখে এগিয়ে যায় সে আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুক্তাগাছা উপজেলা জামাত ইসলামী জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার ও মিডিয়া বিভাগের সংগ্রামী সেক্রেটারি মুক্তাগাছা গণমানুষের নেতা আগামী দিনে মুক্তাগাছার সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন। অ্যাডভোকেট মতিউর রহমান আকন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অনেক ঘটনা এবং ইতিহাসের সাক্ষী মুক্তাগাছা আরকে হাই স্কুলের ঐতিহাসিক খেলার মাঠে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কারা নির্যাতিত মজলুম নেতা, আন্দোলন সংগ্রামের তীর্থকেন্দ্র ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, সংগ্রামী জেলা আমির এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে মুক্তাগাছার সম্মানিত উলামায়ে কেরাম, অমুসলিম বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার শৈশব, বাল্য এবং কৈশোরের স্মৃতি বিজড়িত এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, অন্যান্য বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি এই শীতের মাঝে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, যারা কুয়াশাচ্ছন্ন সকালে শীতকে অগ্রাহ্য করে ইসলামী আন্দোলনের ডাকে, জামাতের ডাকে সাড়া দিয়ে ময়দানে এসেছেন। আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন। এই সম্মেলনে উপস্থিত হয়েছেন টাঙ্গাইল জেলার সংগ্রামী আমির জনাব আহসান হাবিব, লন্ডন প্রবাসী আমাদের পার্শ্ববর্তী মধুপুরের কৃতি সন্তান ডক্টর মুজাম্মেল হক, অনেক গুরুত্বপূর্ণ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। আমরা সময়ের অভাবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি। আমি আপনাদের কাছে খুবই সংক্ষেপে বক্তব্য রাখব। আজকে আমাদের প্রধান আকর্ষণ, আমাদের নেতা এখানে উপস্থিত আছেন। আওয়ামী লীগ 15.5 বছর দেশ শাসন করেছে। আমাদের নেতা 7.5 বছর এই জালেমের কারাগারে বন্দী ছিলেন। এই মজলুম নেতা আজকে প্রাণ খুলে আপনাদের সামনে কথা বলবেন। এটা শহীদের ময়দান, এটা শহীদ মঞ্জুরুল কবিরের রক্তে রঞ্জিত ময়দান। এই ময়দান বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী, পদুরবাড়ির মাটিতে চিরনিদ্রায় শায়িত ফ্যাসিস্ট সরকারের আক্রমণে শাহাদাত বরণকারী আমার প্রিয় ভাইয়ের রক্তে রঞ্জিত ময়দান। সুতরাং এখানে কোনো জুলুম নির্যাতন, এখানে কোনো অত্যাচার, এখানে কোনো বাড়াবাড়ির সুযোগ নেই। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলাম মানবতার মুক্তির একমাত্র আদর্শ। আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দি আনপ্যারালাল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, যিনি সমগ্র বিশ্বের সর্বকালের সর্বযুগের মহামানব, তিনি হলেন আমাদের নেতা,
আমরা স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা। আমাদের সংবিধান, উই স্ট্রংলি বিলিভ দ্যাট কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন। কোরআনে যা বলা হয়েছে সেটাই আমাদের সংবিধান। এর বাইরে কোনো মুসলমানের, আল্লাহর প্রতি মানানা কোনো ব্যক্তির আর কোনো সংবিধান থাকতে পারে না। তার মানে এটা নয় যে আমরা বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করছি। আমরা বাংলাদেশ পরিচালনার জন্য এই সংবিধান মানি, তবে আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। কোরআনের সংবিধান কায়েম করার জন্যই আমাদের সংগ্রাম। আমাদের আদর্শ, আমাদের জীবন ব্যবস্থা হল ইসলাম। কোন ধরনের মানব রচিত ম্যানমেডিজম, মানুষের তৈরি করা কোনো বক্তব্য, কোনো আইন জামাত ইসলামের আদর্শ নয়। জামাতের আদর্শ হচ্ছে বিশ্বনবী প্রদর্শিত, আল্লাহ প্রদত্ত সেই আদর্শের নাম, যে আদর্শ মক্কার বুকে, মদিনার বুকে সমগ্র বিশ্বে মানব জাতির মুক্তি দিয়েছিল, শান্তি দিয়েছিল, সুখ দিয়েছিল, সমৃদ্ধি দিয়েছিল। জামাত ইসলামী মানবতার মুক্তির সেই আদর্শ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ছিনতাই থাকবে না, মানুষের উপর অত্যাচার থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বাড়িঘর দখল করার কোনো সুযোগ থাকবে না। এই আদর্শ প্রতিষ্ঠিত হলে, কোরআনের সেই সংবিধান কায়েম হলে, চুরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষ চলাফেরা করতে পারবে, ব্যবসা বাণিজ্য চলবে। এই জন্যই সুখে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী ইসলামের ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে আগামী দিনে একটি রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখছে। আমি বিশ্বাস করি মুক্তাগাছার জনগণ আজকে জেগে উঠেছে। আমাদের স্লোগান হবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের পথে, ইসলামের পথে আমরা টিকে থাকব। কোন ব্যক্তির কাছে, কোন আদর্শের কাছে, অন্য কোন জীবন ব্যবস্থার কাছে আমরা নতি স্বীকার করতে পারি না, করব না ইনশাআল্লাহ। হয় আল্লাহর দ্বীন বিজয় লাভ করবে, নতুবা এই পথে সংগ্রাম করতে করতে আমরা এই দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে হাজির হব, কিন্তু কোন আদর্শের কাছে কোনোদিন নতি স্বীকার করব না ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ নতি স্বীকার করেন নাই। আল্লামা সাঈদীকে কারাগারে আটক রেখে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি জামাত ত্যাগ করেন, আপনাকে মুক্তি দেওয়া হবে। সাঈদী নতি স্বীকার করেন নাই। আল্লামা সাঈদী বলেছেন, কারাগারে 13টি বছর বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা সাঈদীকে ফাঁসির সেলে আটকে রাখা হয়েছিল। কুরআনের সেই সৈনিক নতি স্বীকার করেন নাই, মুনাফিকি করেন নাই, আত্মসমর্পণ করেন নাই। জামাত হলো সেই সংগঠনের নাম, জামাত জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, ফাঁসির মঞ্চে যেতে পারে, ইসলাম বিরোধী কোন শক্তির কাছে নতি স্বীকার করতে জানে না। আজকে একটি কথা না বললেই নয়। এই দেশে আইন আছে, সংবিধান আছে, রাষ্ট্র আছে, প্রশাসন আছে। বাংলাদেশের জনগণের অর্থে পরিচালিত, বাংলাদেশের জনগণের ট্যাক্সে পরিচালিত রাষ্ট্র কাঠামোতে প্রশাসন তার দায়িত্ব পালন করেন, বেতন নেন। আমি জিজ্ঞেস করতে চাই, কয়েকদিন আগে আমাদের একজন সহকর্মী, জামাত কর্মী মনিরুজ্জামানকে আঘাত করা হলো কেন? জামাত ইসলামী করার কারণে তার এই আঘাতের প্রতিবাদ জানাচ্ছি। আমরা যদি তার উত্তর দিতে পারতাম। আমরা আইন হাতে তুলে নেই নাই, কিন্তু আইনের যারা রক্ষার দায়িত্বে আছেন, মামলা দেওয়ার পরেও কেন আসামি গ্রেপ্তার হলো না? তাহলে কি ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে বসে আছেন? আমরা বলবো, অবিলম্বে মনিরুজ্জামানের উপর আঘাতকারীদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সুপর্দ করতে হবে। আর যারা আঘাত করছেন, মেহেরবানি করে রাজনৈতিক সংকট তৈরি করবেন না, স্বাভাবিকভাবে কাজ করুন। আমরা স্বাভাবিকভাবে কাজ করছি। জনগণ যদি চায় তাহলে আমাদেরকে সমর্থন দিবে,
যদি চায় আপনাদেরকে সমর্থন দিবে। এখানে তো মাস্তানি করার কোনো প্রয়োজন নাই। সুতরাং আজকের সমাবেশে বলছি, কোন ধরনের মাস্তানি বাংলাদেশের কোন জায়গায় বরদাস্ত করা হবে না। কারণ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে এই দেশটাকে মুক্ত করেছি। আরেকটি মাস্তানের হাতে আর কোন মাস্তানিকে গ্রাহ্য করার জন্য নয়। সংগ্রামী বন্ধুগণ, আমি আবারও মুক্তাগাছার মুসলিম বন্ধুদেরকে, সর্বস্তরের জনতাকে আমার কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। সম্মানিত সেক্রেটারি জেনারেল প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা শীতের কারণে এবং যেহেতু নামাজ, এই জন্য আমরা ওনার বক্তব্যের পরেই অনুষ্ঠান শেষ হবে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, বাংলাদেশ জামাত ইসলামী। আরে করে দিতেছি তো, আমি তো চাইতেছি এটাই। এই মাইক্রোফোন নামা দোলা বাবাইডা হ্যাঁ দেয়া জানা মুখ হ্যাঁ না এই সেটা দিন কই রাখছ? মাসু দেখো নামা এটা উপরে একটা লাগাইছি, এটা আমি নিচে ছিল যেটা, এটা আমি উপরে লাগাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের এবং মুক্তির ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী। সেই বাংলাদেশ জামাত ইসলামীর মুক্তাগাছা উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী খেলার মাঠে ঐতিহাসিক এই কর্মী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উপজেলা আমির জনাব শামসুল হক, আজকের এই সম্মেলন মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন এই সম্মেলনের প্রধান বক্তা, যিনি আপনাদের এই মাটির কৃতি সন্তান, যিনি বাংলাদেশের জাতীয় রাজনীতি, সাংবাদিকতা, আইন অঙ্গনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে কূটনৈতিক অঙ্গনে যার দক্ষতার সাথে অবাধ এবং কৃতিত্বপূর্ণ বিচারণ, বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আমাদের প্রচার এবং মিডিয়া বিভাগের সুযোগ্য সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন, আজকের সভামঞ্চে উপবিষ্ট ঢাকা মহানগরী জামাতের দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, আমাদের প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, আজকের সভামঞ্চে উপবিষ্ট
বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট গবেষক, লেখক, ময়মনসিংহ সাংগঠনিক অঞ্চলের সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সামিউল হক ফারুকি, এখানে উপস্থিত ময়মনসিংহ জেলার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য জনাব আব্দুল করিম, টাঙ্গাইল পার্শ্ববর্তী বিভিন্ন জেলার সম্মানিত আমির এবং নেতৃবৃন্দ, কেন্দ্রীয় শুরার সদস্যবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুজ্জামান এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অনেক বিদায়ী বর্তমান সদস্যবৃন্দ, আজকের এই সম্মেলনে উপস্থিত সুধীবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, অন্যান্য রাজনৈতিক এবং সমমনা দলের প্রিয় নেতৃবৃন্দ, মুক্তাগাছা এই উপজেলার 10টি ইউনিয়ন থেকে এবং একটি পৌরসভা থেকে এই শীতের প্রচন্ড কনকনে আবহাওয়ার প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে সকাল থেকে যারা মিছিল সহকারে তাকবীর ধ্বনিতে মুষ্টিবদ্ধ বাহু উঁচিয়ে এই ঐতিহ্যবাহী মাঠে আপনারা সমবেত হয়েছেন, আমার প্রিয় মুক্তাগাছাবাসী, আপনাদের সকলকে নিয়ে আমরা আসুন আরেকবার হৃদয়ের সকল তৃপ্তি নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে 24 সালের 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, যে গণবিপ্লব, মহান আল্লাহর যে রহমত এবং করুণা এই জাতির প্রতি নাজিল হয়েছে, যা নাজিল না হলে আজকে মুক্তাগাছার ময়দানে আপনাদের সাথে আমাদের দেখা হতো না। সেই রব, সেই করুণার আধার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয়ের সকল তৃপ্তি সন্তুষ্টি দিয়ে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই সাথে সাথে কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহর এই রহমত, এই করুণার পেছনে যাদের ত্যাগ, যাদের কোরবানি, যাদের ইখলাস, যাদের শাহাদাত, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, 30,000 লোক আহত হয়েছে, হাত নাই, চোখ নাই, পা নাই, মগজ গুলিতে বেরিয়ে ছিটকে পড়েছে, এইসব হাজার হাজার আহত এখনো হাসপাতালে, বাসা বাড়িতে কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। শহীদদের মায়ের চোখের পানি, আহতদের রক্ত এখনো শুকায়নি। যারা জীবন দিয়ে বাংলার মানুষের নতুন স্বাধীনতা, ভোটাধিকার, গণতন্ত্র, আমাদের মূল্যবোধ, জাতিসত্তা রক্ষার জন্য আবার জীবন দিয়ে আমাদের এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন অভিযাত্রায় তারা অবদান রেখেছে, তাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, হ্যাঁ আল্লাহ এই শহীদদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, আহতদেরকে আল্লাহ তুমি সুস্থ হয়ে তাদের রক্ত, তাদের ত্যাগের এই নতুন বাংলাদেশে সুস্থ সংক্ষম এই জুলাই যোদ্ধাদেরকে আবার আমাদের মিছিলে শামিল হওয়ার তৌফিক দাও। আমার প্রিয় মুক্তাগাছাবাসী, এই সংগ্রাম, এই আন্দোলনে শহীদের স্মৃতি বিজড়িত এই মুক্তাগাছা, এই ঐতিহাসিক আন্দোলনে মুক্তাগাছার মাটির সন্তানদেরও ত্যাগ এবং কোরবানি, শাহাদাত রয়েছে। আপনারাও কিন্তু এই নতুন বাংলাদেশ নির্মাণে এই আন্দোলনের গর্বিত অংশীদার, কি বলেন ঠিক কিনা? তাই আপনাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই জামাত ইসলামের পক্ষ থেকে। আমরা যেহেতু সালাতুল জোহরের আগে 1:15টার মধ্যে আমাদের কথা এবং সম্মেলনের কাজ শেষ করতে চাই, সংক্ষেপে আল্লাহ তৌফিক দিলে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলতে চাই। পয়লা কথা, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে 17-18 বছরের একটা কালো যুগ আমরা পার করে এসেছি, নাকি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগের যে বর্বর যুগ ছিল, শিরক, বিদআত, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, মানুষে মানুষে হানাহানি, মানবতার যে অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল, এই অসভ্য বর্বর যুগকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াত বলে অভিহিত করা হয়, নাকি বলেন? তা আমাদের এই 18 বছরকে এটাও একটা বর্বর, একটা জাহেলি যুগ আমরা পার করে এসেছি, যে যুগে আমাদের কোনো ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, ধর্মীয় অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না, আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ক্ষুধার্ত মানুষের খাবার নেই, নিরন্ন মানুষের হাজারি, অন্নহীন বস্ত্রহীন মানুষের কান্নায় এই বাংলার আকাশ বাতাস ভারী হয়েছে। এক দলীয় কর্তৃত্ববাদী এক ব্যক্তি, এক নেতৃত্ব, শেখ পরিবার একটি
জালিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল। আওয়ামী লীগের লোক না হলে চাকরি হবে না, তাদের ছেলে না হলে ব্যবসা হবে না, শেখ পরিবারের আত্মীয় না হলে ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে 17-18টি বছর আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সন্তানদের চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি সব তছনছ করে দেয়া হয়েছে। সেই জন্য আমরা বলি আমরাও একটি জাহেলিয়াতের যুগ পার করেছি, আমরা একটা কালো যুগ পার করেছি। এবং আপনি চিন্তা করতে পারেন, গণতন্ত্রের কথা বলে ওনারা ক্ষমতায় আসলেন, কিন্তু ক্ষমতায় এসে তিনি গণতন্ত্রের কথা সব ভুলে গেলেন। কি বলেন, ঠিক কিনা? 14, 18, 24 তিনটা নির্বাচন হয়েছে, 15টা বছর পার হয়েছে, আমরা ভোট দিতে পারিনি। ভোট দিয়েছেন আপনারা? তাহলে কি হলো? আপনি কর্তৃত্ববাদী শাসক, দিনের ভোট রাতে করবেন, ভোট কাটবেন, দামি ভোট করবেন, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে না। ভোটাররা ভোট কেন্দ্রে রওনা দেয় সকালে, রাস্তায় গাড়ি আটকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আর পুলিশ লীগ, এরা বলে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। কি বলেন, ঠিক কিনা? আমরা ভোট জোর করে যদি কেউ চেষ্টা করে ভোট কেন্দ্রে যায়, সে মার খেয়েছে, আহত হয়েছে, প্রিজাইডিং অফিসারকে বলেছে আমার ভোট দেন, বলে না, ব্যালট পেপার শেষ হয়ে গেছে, ভোট দিতে পারবেন না, বাড়ি চলে যান। 14, 18, 24 তিনটা ভোটের বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা কি গণতন্ত্র হতে পারে? এই কালো যুগে এইভাবে আমাদের ভোটাধিকারকে হত্যা করা হয়েছে। আশ্চর্য ব্যাপার। সেই ভোট নিরপেক্ষ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির, ভাষা আন্দোলনের বিপ্লবী সৈনিক, ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজম ঐতিহাসিক কেয়ারটেকার সরকারের ধারণা এবং ফর্মুলা এই জাতির সামনে পেশ করেছিলেন। মনে আছে কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনে আসলে একে একে আওয়ামী লীগ, বিএনপি সবাই ভিন্ন ভিন্ন ভাষায় জামাতের এই ঐতিহাসিক ফর্মুলা ধারণ করে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমরা বারবার আন্দোলন করেছি। সেটা গৃহীত হয়েছিল। হাসিনা ক্ষমতায় এসে কর্তৃত্ববাদী শাসক ভোট ডাকাতি করবে বলে, গণতন্ত্র ধ্বংস করবে বলে অন্য কেউ ক্ষমতায় আসুক না, সারা জীবন সে ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী হিটলারের মতো এই জাতিকে হাতের মুঠে শাসন করবে বলে সে কেয়ারটেকার সরকারের বিধানটা হচ্ছে বাতিল করে দিয়েছিল। মনে আছে আপনাদের? যখন এই প্রশ্ন আসলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের তো মনে আছেই, পার্লামেন্টে যখন তত্ত্বাবধায়ক সরকারের এই বিধানকে বাতিল করার জন্য বিল এনে আলোচনা হতে লাগলো, পার্লামেন্টারি প্রসিডিউর অনুযায়ী সেখানে একটা পার্লামেন্টারি কমিটি গঠন হলো যে এই কমিটি সিদ্ধান্ত নিক তত্ত্বাবধায়ক সরকারের বিধান থাকবে কি থাকবে না। সেই কমিটি বসলো, সেই কমিটির মিটিং এ সিদ্ধান্ত হলো যে না, একটি অবাধ নিরপেক্ষ, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা থাকা উচিত। কমিটির সকল সদস্য, হাসিনা তখন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ক্ষমতায় 11 সালে, পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করে হাসিনা বললেন যে না, আমরা এই সিদ্ধান্ত মানে এটা বাতিল করতে হবে। চলে গেল সেটা সংশোধনের জন্য আদালতে। সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী আদালতে যখন কোনো জটিল সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়, প্রয়োজন মনে করলে চিফ জাস্টিস সেখানে আইনি পরামর্শের জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ করেন। প্রায় 9 জন অ্যামিকাস কিউরি নিয়োগ করলেন প্রধান বিচারপতি। ইতিহাস সাক্ষী, 9 জনের মধ্যে 8 জন অ্যামিকাস কিউরি বলেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ নিরপেক্ষ নির্বাচন, নির্বাচিত সরকারের হাতে স্বাধীনভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন, এটা থাকা উচিত। আদালতে অ্যামিকাস কিউরিদের সকলের সিদ্ধান্ত আদালতকে মানতে দেওয়া হলো না। আদালতের উপরে ডিক্টেট করে স্বৈরাচারী শেখ হাসিনা সেই সিদ্ধান্ত আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিলেন। কি দাঁড়ালো? উনি পার্লামেন্ট মানেন না, উনি আদালত মানেন না। এই কারণেই তো আমরা ফ্যাসিস্ট বলি, এই কারণেই তো আমি অত্যাচারী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসক। যে কারণে তার বিরুদ্ধে আজ 18-19টা বছর বাংলার দামাল ছেলেরা রাজপথে আন্দোলনে নেমেছিল। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমরা তাকে ফ্যাসিস্ট বলি। আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান
আবার ফিরিয়ে আনার জন্য পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য রিট করা হলো। আমরা জামাত ইসলামী সেই রিটের বাদী পক্ষ হয়ে আদালতে আমরা লড়াই করেছি এবং মহামান্য আদালত জাতির আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে সুবিচার করে সেই তত্ত্বাবধায়ক সরকার বিধানকে আবার ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ, নির্বাচন হবে নিরপেক্ষ এবং অবাধ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মাধ্যমে। আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের ভোটাধিকার নেই, কি পরিমাণ কর্তৃত্ববাদ! আমাদের রাজনৈতিক অধিকার শেষ, মিটিং মিছিল করা যাবে না। 10 জন যদি কোথাও বসেন ধরে নিয়ে বলবে নাশকতার ষড়যন্ত্র করতেছে, বাড়ির থেকে ধরে নিয়ে মামলা দেবে, মিছিল করা যাবে না, অফিস খুলতে পারবে না, বৈঠক করতে পারবে না। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ রাস্তাঘাট সব জায়গা দখল করে মিটিং করবে, তাদের কোনো অনুমতি লাগবে না। আইন অঙ্গনে নিরীহ নিরপরাধ লোকদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে হাত কড়া পরিয়ে বেড়ি পরিয়ে কোর্টে উঠানো হয়েছে। 17-18টা বছর মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা সাক্ষী নিয়ে কত লোককে শাস্তি দেওয়া হয়েছে, কত লোককে আদালতে নেওয়া হয়েছে। আইনের অধিকার বাংলাদেশের মানুষ পায়নি। আপনারা মুক্তাগাছা, ময়মনসিংহের লোকেরা বিনা অপরাধে জেলে গেছেন না? মামলা হয়েছে না? বাড়ি ঘরে থাকতে দেয় নাই, পালায় পালায় রাস্তাঘাট, বিল, খাল, ঘের, আজকে এ বাড়ি কাল ও বাড়ি, এইভাবে কাটিয়ে তো আমরা স্বৈরাচারের যুগ পার করেছি। আচ্ছা, আজানটা শুরু হয়েছে, আজান হলে আমরা একটু বিরতি দেবো, কেমন? আচ্ছা, তাহলে একটু বিরতি, আজান শেষ হলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা এখানেই বসে থাকবেন, একদম আজান শুরু হলে শেষ হলেই সেকেন্ডে যারা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। একটাই শুরু আর কি, আজান হচ্ছে। اللهم رب هذه الدعوة التامة محمد رسول আলহামদুলিল্লাহ। সম্মানিত মুক্তাগাছাবাসী, আমি কথা বলছিলাম যে কালো যুগে আমাদের ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, আইন অঙ্গনে বাংলাদেশের মানুষ সুবিচার ভোগ করতে পারে নাই। আমাদের কোন ধর্মীয় মূল্যবোধ, আমাদের জাতি সত্তা, আমাদের কোন ধর্মের মানুষেরই কোনো স্বাধীনতা ছিল না। সংখ্যাগরিষ্ঠ মানুষের এই বাংলাদেশ
শতকরা 90% মানুষ যেখানে মুসলমান, সকাল সন্ধ্যা যাদের আজানের ধ্বনি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তৌহিদে বিশ্বাস করে, অন্যান্য ধর্মের অবলম্বীরাও স্বাধীনভাবে তারা এখানে ধর্ম পালন করে, সেই বাংলাদেশে একজন মুসলিম রাষ্ট্রপ্রধান দেশের সকল ইসলামী দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামিক স্কলারদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করেছে কিনা বলেন? বছরের পর বছর জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, আলেম ওলামা, ইসলামী দল, বক্তা, ওয়াইজ, স্কলার, বড় আলেম যাদেরকে শ্রদ্ধা করা হয়, সকলকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, মিথ্যা নিকৃষ্ট মামলা দিয়ে তাদেরকে মানুষের কাছে অপমানিত করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ একেবারে সাজানো বানানো মিথ্যা অভিযোগ, বাদী সাজানো, এজার সাজানো, সাক্ষী সাজানো, ট্রাইব্যুনাল সাজানো, বিচারক সাজানো, যাদের অভিযোগের এজারে একটা লাইনও সত্য নয়। মাওলানা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এটিএম আজহার নারী ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। সিসিসি লজ্জায় জাতির জন্য। খুন, হত্যা, ধর্ষণের মামলা দিয়ে যার যেসব প্রিয় নেতৃবৃন্দ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, কারোর দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলে নাই, কারো গায়ে হাত তোলে নাই, একটা টাকা হারাম উপার্জন করে নাই, এইসব নেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এটা কি কোনো আইনের শাসন? জামাত ইসলামীর আরো অনেক প্রিয় নেতৃবৃন্দ, অধ্যাপক গোলাম আজম, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মৌলানা আব্দুল সোবহান, আব্দুল খালেক মন্ডল, মকবুল আহমদ সাহেব, অধ্যাপক নাজির আহমদ, যারা ফাঁসি না হলেও কারাগারে দিয়ে তিলে তিলে নির্যাতন করে কারার ভেতরে এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। মৌলানা মতিউর রহমান নিজামী, আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী, এইসব লোকদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা বিচার পাইনি, এগুলো সব রাজনৈতিক হত্যাকাণ্ড। এটা একটি বিদেশের ইঙ্গিতে গোয়েন্দা সংস্থাদের সাজানো পরিকল্পনায় আমাদের দেশের ইসলামী জাতিসত্তা ধ্বংসের জন্য আধিপত্যবাদের সেবাদাস ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার সকল নৈতিক আদর্শিক যুক্তি যখন তাদের হারিয়ে গেল, তখন এই হত্যা নির্যাতনের পথ তারা বেছে নিয়েছিল। তারা দেখলো জামাত ইসলামীকে তো যুক্তি দিয়ে, চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করা যাবে না, কি করা যায়? তারা এখন তথাকথিত যুদ্ধ অপরাধের একটা আইন বানালো। তার পিতা যে রাজনৈতিক এই অসত্য অভিযোগকে অস্বীকার করে মীমাংসিত বিষয় হিসাবে জাতীয় ঐক্য গড়ে তুলে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, সেই মীমাংসিত বিষয়কে তার কন্যা বিদেশি প্রভুদের ইঙ্গিতে আবার সেই আইনকে সংশোধন করে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে রাজনৈতিক উদ্দেশ্যে তারা জুডিশিয়াল কিলিং করেছে, বিচারিক হত্যাকাণ্ডের শিকার তারা হয়েছে। আমরা তাই এই কারণে বলি যে যুগ আমরা পার করেছি, এটা ছিল একটা কালো যুগ, বিচার আমরা পাইনি। এখনো এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড নিয়ে 14টি বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা এটিএম আজহার ভাইকে আজকে এখান থেকে মুক্তি দাবি করছি। সব অভিযোগ মিথ্যা। কেন আপনি আটকে রাখবেন? বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফলে তাদের আনা মিথ্যা অভিযোগ থেকে তাকে মুক্তির ঘোষণা দিন, তাদেরকে অগ্নিঅপরাধ ঘোষণা করুন। আমার প্রিয় মুক্তাগাছাবাসী, আমরা তাই বলতে চাই, এই কালো যুগ পার করে নতুন বাংলাদেশের জন্ম যারা দিয়েছে, একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনূস সাহেব একটি জাতীয় নির্বাচনের জন্য সংস্কার সাধন করে জাতীয় ঐক্যমত গড়ে তুলে যখন সামনে এগিয়ে চলেছেন, 5টি মাস হলো সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো কিন্তু থামে নাই। কি বলেন? উনি 5ই আগস্ট, আমরা তখন কারাগারে জামাত নেতৃবৃন্দ অনেকে আটক ছিলাম, টেলিভিশনে দেখছিলাম রাজধানী ঢাকা সহ বাংলার কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ। রাজধানী শাহবাগ, উত্তরার দেশের চতুর্দিক থেকে কোটি কোটি মানুষ যখন ওই ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড হাসিনা
হাসিনার বাসভবন গণভবনের দিকে ধাবিত হয়েছিল জীবন বাঁচানোর জন্য। দুপুর বেলায় সে আর তার বোন হেলিকপ্টারে পালিয়ে ভারতে চলে গেল, যেখানকার মাল সেখানেই চলে গেল। কি বলেন? গিয়েও তো বাঁচে নাই। আমরাও ভারত বর্তমান সরকারের, বিজেপির শাসক মোদী সরকারের তীব্র সমালোচনা ধিক্কার জানাই। আপনারা আন্তর্জাতিক কূটনৈতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে এদেশের খুনি ফ্যাসিবাদী হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন, আর সেখানে বসে সে ষড়যন্ত্র করছে, অডিও ভিডিও বক্তব্য দিচ্ছে, নেতাদের সাথে ফোনে কথা বলে, গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে সব তার বক্তব্য আসতেছে, বলে আমি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বো। কি শোনেন না? ঢুকে পড়বেন, পড়েন, ঢুকে দেখবেন জনগণ কি করে। এত সাহসটা চলে গেলেন কেন? পালিয়ে যায় কেন? 300 এমপির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিনা রেহানা তুমি কেন চলে গেলে? তুমি যদি নিরপরাধ হয়ে থাকে, এত সাহস থাকে, দেশকে ভালোবাসো, তাহলে দেশেই তুমি থাকতে। পালিয়ে যায় চোর, পালিয়ে যায় ডাকাত, পালিয়ে যায় খুনি, পালিয়ে যায় লুটেরা। তুমি পালিয়ে গিয়ে প্রমাণ করেছো যে তুমি অপরাধী, অপরাধ করেছো। বাংলাদেশে উনি আসতে পারবেন না। 226-27 মামলা হয়েছে, তিনি বিদেশ থেকে বক্তব্য রেখেছেন আমার নামে এত মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে তুমি নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছো, আল্লাহ তাআলার কি ইচ্ছা সেই ট্রাইব্যুনালেই তোমার নামে এখন বিচার হচ্ছে, ফাঁসির আয়োজন হচ্ছে। আমাদের নেতাদের ফাঁসি দিতে গিয়ে মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী দেয়া লাগছে। তোমার ফাঁসির জন্য মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী লাগবে না, সত্য সাক্ষী দিয়ে তোমাকে 100 বার ফাঁসি দেওয়া সম্ভব। ফলে উপায় নেই গোলাম হোসেন। গ্রামে কথা আছে আমাদের খুলনায়, বলে কি উপায় নেই গোলাম হোসেন। অনেকে বলে যে মাথা যখন বেশি খারাপ হয় তখন উপায় নেই গোলাম হোসেন কথাও বলতে পারে না, উল্টে যায়, বলে গোলাম নেই উপায় হোসেন। তা এখন উনারও এখন গোলাম নেই উপায় হোসেন। ওইটা করে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনি এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা কু করার চেষ্টা করলেন, আপনি জুডিশিয়াল কু করে বিচারপতিদেরকে দিয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে বাতিলের চেষ্টা করলেন। আপনি আনসার কাণ্ড, সচিবালয় ঘোরাও, এ দাবি সে দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ আমার প্রিয় এইসব সকল ধর্মের ভাইদেরকে উস্কে দিয়ে অরাজকতা করার চেষ্টা করলেন। এখনো সেই চেষ্টা আপনি করছেন। সচিবালয়ে আগুন লাগে, এখানে এইটা হয়। 5 মাস যে একটা সরকার নির্বাচনী যে সমর কাজ করবে, জনগণকে নিয়ে চলবে, নাকি ওই দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে? আজকে সেই অস্থিরতা, অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় ঐক্যের এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে আমরা নিশ্চয়ই আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের সোনার সন্তানেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে যে ঋণী করে গেছেন, এই রক্তের দায়, রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? বাংলার লক্ষ কোটি মানুষ যেমন জুলাইয়ের অভ্যুত্থানকে সফল করেছে, ওই আবু সাইদ বুকদের মতো ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদের পরাজয় বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অসংখ্য আবু সাইদ মুক্তরা আবার রক্ত দিয়ে তোমাদেরকে পরাজিত করবে ইনশাআল্লাহ। আমাদের সেই নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ, অবাধ, এবং তা হতে গেলে রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগ এবং সকল অর্গান করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে, এটা ঠিক। এই 15 বছরের স্বৈর শাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগের যে পরিমাণ দলীয়করণ আর দুর্নীতিতে ডুবে গেছে, সবটা সংস্কার করা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার। রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারাই সম্ভব হবে। তবে আমরা বলেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ 5-7টা অর্গানকে সংস্কার করে 6-7 মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি আপনি রোডম্যাপ ঘোষণা করুন। খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না, কারণ দীর্ঘ সময় নেওয়া হলে
ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে। খুব সংক্ষেপেও যেমন সম্ভব নয়, খুব লম্বা সময়েরও প্রয়োজন নেই, মাঝামাঝি এই ন্যূনতম সংস্কারে যতটুকু সময় সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী সেইটুকু সময় দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা রাজি আছি, আমরা সম্মত আছি। কারণ উইদাউট এনি রিফর্ম আবার যদি ইলেকশন হয় তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কি বলেন ঠিক কিনা? এইটা করে লাভ কি? যে নিরপেক্ষ নির্বাচনের আশা 18 বছর আমরা পার করলাম, 2 মাস 6 মাস দেরি করেও যদি নির্বাচনে নিরপেক্ষ হয়, আমরা তো সেই নির্বাচনই চাই। কি বলেন ঠিক কিনা? ফলে আপনাদের মুক্তাগাছবাসীকে আমি আহ্বান জানাই, জামাতের পক্ষ থেকে আমরা ধৈর্য ধারণ করব, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কাজ করে অবাধ নির্বাচনের এই প্রক্রিয়া আমরা সহযোগিতা করব। কিন্তু ইন দি মিন টাইম কিছু কিছু লোক পাগল হয়ে গেছে, মানে কাল ভোট হলে ভালো হয়। কি হয়েছে না? কেন? দরকার থেকে রে বাবা, তুমি তো ধৈর্য ধরেছ, আরো কিছুদিন 15 বছর তুমি যখন ধৈর্য ধরলে, তার একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই খুশি হয়। ফলে এত তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখি না, অসৎ উদ্দেশ্যই দেখা যায়। একটু সবর করেন, ভোট হইলে তো যারা জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। সেই জন্য আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা আমরা একসাথে হাতে হাতে মিলে লড়াই করেছি, দল মতের ভিন্নতা থাকলেও সকল রাজনৈতিক দলের প্রতি জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের তাবেদার থেকে বেঁচে থাকার জন্য এটি জাতীয় ঐক্যের যে ডাক আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিউর রহমান দিয়েছেন, জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই। তা না হলে আমাদের ভাগ্যে কিন্তু খুব খারাপ আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, এত রক্ত সাগর পাড়ি দিয়ে আবার যদি সুষ্ঠু নির্বাচন আমরা করতে না পারি, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই জাতির ভাগ্যে কিন্তু একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। সেই দুর্যোগ নেমে আসলে কোন চাঁদাবাজি, মস্তানি আর রাজপথ গরমে কিন্তু সেই দুর্যোগ থেকে জাতিকে আপনি বাঁচাতে পারবেন না। ধৈর্য ধরতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী প্রক্রিয়াকে সাহায্য করতে হবে। মুক্তাগাছাবাসী সবাই আমরা রাজি আছি, সবাই আমরা রাজি আছি। আমাদের অর্থনীতি লুটপাট শেষ, কালো যুগের কত বর্ণনা শুনবেন, সময় লাগে। এই যে শেখ হাসিনা, তার বোন রেহানা আর তার বোনের মেয়ে টিউলিপ ব্রিটেনে গিয়ে একজন প্রতিমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে। কাণ্ড কারখানা শুনছেন। দেবপ্রিয় ভট্টাচার্য দেশের একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ, অন্তর্বর্তীকালীন সরকার তাকে শেখ হাসিনার আমলের অর্থ পাচার আর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের যে কমিশন করেছিল, দেবপ্রিয় ভট্টাচার্যকে উনি সেই কমিশনের চেয়ারম্যান করেছেন। আমার সঙ্গে তার কথা হয়ে গেল জাতীয় সংলাপে, পাশাপাশি বসেছিলাম। জিজ্ঞেস করলাম, দাদা কি খবর, শ্বেতপত্র দেশের অবস্থা কি? উনি বললেন, পরার ভাই, আমরা এই কমিশন যদি গঠন করে এই শ্বেতপত্র প্রকাশের দায়িত্ব আমার উপর যদি না আসতো, শেখ হাসিনা যে কি পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে জাতি তা জানতে পারত না। রূপপুর পারমাণবিক কেন্দ্র, প্রায় 9টা মেগা প্রকল্প, এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা মা, খালা আর ভাগ্নি মিলে আত্মসাৎ করেছে, অর্থ পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। তদন্ত চলছে, আরো অনেক গর্তের সব থলের বিড়াল সব বেরোয় আসতেছে। ক্ষমতায় থাকতে তো এই সমস্ত শুভঙ্করের ফাঁকি ধরা যায় না, যেই উনি চলে যান তখন শুভঙ্করের ফাঁকি প্রকাশিত হয়। এই জন্য তাড়াহুড়া করে এই খুনি, এই ফ্যাসিস্ট, এই দুর্নীতিবাজ, লুটপাটকারীদের জন্য বিচারের যে ট্রাইব্যুনাল করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এই বিচারকে ব্যাহত করা যাবে না। বিচার না করে যদি আপনি চট করে নির্বাচন করেন, তাহলে আবার সেই দুর্নীতিতে ভরা কালো যুগ বাংলাদেশের সামনে আসবে, ভোটও দিতে পারবেন না। সেজন্য আমরা এই অপরাধ ট্রাইব্যুনাল, যেটা শেখ হাসিনার বিচার সহ আওয়ামী দুর্বৃত্ত ফ্যাসিস্ট জনগণের বিরুদ্ধে যারা 15 বছর কাজ করেছে, তাদের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটরদের কাছে আমাদের আবেদন থাকবে, কোনো ডিলে করার দরকার নাই, অবিলম্বে আগামী নির্বাচনের আগে বিচার কাজ, তদন্ত কাজ
এত পর্যায়ে আপনি এগিয়ে নেবেন যেন বিচারের আগে জনগণ বুঝতে পারে যে না, বিচার কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে এই জাতি আশা করে বসে আছে, এই ফ্যাসিবাদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক, রাজনৈতিক, আদর্শিক, সাংবিধানিক অধিকার থাকবে না। তারা বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিকভাবে তাদের মৃত্যু ঘটবে ইনশাআল্লাহ। বিচার করতে হবে, বিচার কার্যকে খুব দ্রুত ত্বরান্বিত করতে হবে। ফলে নতুন বাংলাদেশে নির্বাচনকে ঠেকাবার বাইরের শক্তি, আভ্যন্তরীণ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। মনে থাকবে তো? ফলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমাদের সেই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, জামাত ইসলামীর যে কল্যাণমূলক রাষ্ট্র, যে মানবিক রাষ্ট্র, আমরা এই রাষ্ট্রের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই। শিক্ষিত দক্ষ তরুণ সমাজ আগামী দিনে সেই রাষ্ট্রের পরিচালক হবে, যে রাষ্ট্রের দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, জেনা, ব্যভিচার, অসৎ আচরণ থাকবে না, এমন এক শিক্ষিত, নৈতিক, চরিত্র সমৃদ্ধ জাতি গঠনের মতো শিক্ষা ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ তৈরি করব। ক্ষুধা, দারিদ্র, নিরন্ন মানুষের কান্না থাকবে না। অর্থনীতি, রাজনীতি, মতাধিকার, মানবিক অধিকার, শিক্ষা, সংস্কৃতি, সকল ধর্ম বর্ণের লোকেরা মিলেমিশে হাতে হাত ধরে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। তাই আমি মুক্তাবাসীকে আহ্বান জানাই, আগামী জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ হবে। জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, জামাত ইসলামী আল্লাহর উপরে ভরসা করে মনে করে 300 আসনে নির্বাচন করার শক্তি, যোগ্যতা, প্রার্থী আমাদের আছে আলহামদুলিল্লাহ। নির্বাচনে জোট হবে, এককভাবে করব, সবকিছু সম্পর্কে নির্বাচনের দিনক্ষণ যখন এগিয়ে আসবে তখন আরো নিশ্চয়ই করে বলা যাবে। তবে আমরা প্রস্তুত আছি। আমাদের আমির সাহেব বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে স্থায়ীভাবে রক্ষা করার প্রয়োজনে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক শক্তি এবং ঐক্যের সঙ্গে ঐক্য করতে জামাত ইসলামী রাজি আছে। ইসলামী দল, সংগঠন, মত, স্কলারদের সঙ্গেও তাদের মধ্যে পারস্পরিক আলোচনা চলছে। জামাত ইসলামী ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত থাকলে কোন না কোন পর্যায়ে একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা রাজি আছি, আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে মিথ্যাচার, অসততা, দুর্নীতি থাকবে না। আল্লাহ তাআলার খাস রহমত থেকে নাজিল হতে পারবে সবচেয়ে ইনসাফপূর্ণ যে রাষ্ট্র। ইনসাফ কোনো মানুষ দিতে পারে না, মানুষ ভুল করতে পারে, মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হয়, প্ররোচিত হয়, পক্ষপাতিত্ব করে। সেজন্য মানুষের কাছে আসল সুবিচার নেই। আসল সুবিচার কোথা থেকে আসবে? সুবিচারের উৎস হচ্ছে, নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। নির্ভুল জ্ঞানের উৎস কোনটা? আল কোরআন। কোরআনেই আল্লাহ বলেছেন, কোরআনের বিধান, সুন্নাহর বিধানই হচ্ছে ইনসাফপূর্ণ সমাজের একমাত্র দলিল। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ওলামায়ে কেরাম, দ্বীনি ভাই, মুক্তাগাছাবাসী জনগণের কাছে আল্লাহর কালামের সূরা হাদীদ সম্ভবত 25 নম্বর আমি আয়াত পাঠ করছি। এখানে আল্লাহ বলেছেন, আমি রাসূলগণকে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, বাইয়িনা দিয়েছি, এই কারণে যে লিয়াকুমান নাসু বিল কিসত, গোটা মানব জাতি যেন কিস্তের উপরে, সুবিচারের উপরে কায়েম হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। কিস্ত মানে হচ্ছে সুবিচার, জাস্টিস, যেটা আমাদের সংবিধানে আছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটাই হচ্ছে সুবিচার। স্বাধীনতার পরে সংবিধানে এই ন্যায় নীতির কথা থাকলে এই 53 বছরে জাতি সুবিচার পায়নি। বলে আল্লাহকে ভয় করে নির্ভুল জ্ঞানের উৎস কোরআনের ইনসাফের ভিত্তিতে যদি আমরা কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি, তাহলেই প্রকৃত ইনসাফ হবে। হবে কিনা বলেন? আমি একটা আয়াত বলে আমার বক্তব্য শেষ করি। কল্যাণ রাষ্ট্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, আল্লাহর উপরে বিশ্বাস করার পর, ঈমানের পর, আল্লাহকে ভয় করে কোন জনপদের কোন রাষ্ট্রের লোকেরা যদি রাষ্ট্র গঠন করতে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই দেশের জন্য, জাতির জন্য আমি উন্মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ বলি। ফলে আল্লাহর এই বারাকাত আমাদের এই কল্যাণ রাষ্ট্রে নাজিল হবে যদি ঐশী জ্ঞানের উৎস কোরআনকে, কোরআনের চেতনা, কোরআন ইনসাফকে ভিত্তি করে কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি। এটাই হবে একটি ওয়েলফেয়ার স্টেট। তখন ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলাম দেশ এবং দুনিয়া দেখতে পাবে। আহাজারি থাকবে না, কান্না থাকবে না, জুলুম থাকবে না। আমরা কি সেই কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি? আগামী নির্বাচনে এই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য মুক্তাগাছাবাসী সৎ নেতৃত্ব নির্বাচনে আপনাদের সামনে যাকে প্রার্থী ঘোষণা দেওয়া হবে তাকেই আপনারা নির্বাচিত করবেন। সবাই রাজি আছেন? মহান আল্লাহ তাআলা এত রক্তের সাগর পাড়ি দিয়ে এই জাতির নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষভাবে সৎ নেতৃত্ব নির্বাচন করে আল্লাহর কল্যাণ, আল্লাহর বরকতের রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত উপস্থিতি সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি।